নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ কিছুদিন আগে জানিয়েছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন। তিনি ঠিক কবে আসবেন সেটাই ওয়ার্কআউট করা হচ্ছে। খুব বেশি দিন বাকি নেই পুতিনের ভারত সফরে। নরেন্দ্র মোদী তো রাশিয়া সফর করেছেন, একবার ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন রাশিয়ার কাজানে। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পার্শ্ব বৈঠক হয় এবং তার আগেও বোধহয় পুতিনের সঙ্গে তিনি একবার দেখা করেছিলেন। পুতিন তাকে তার নিজস্ব ডাচাতে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে পুতিনের ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ভারতবর্ষ নিয়মিত সস্তায় তেল আমদানি করে, এখনো করছে, একটু হয়তো কমেছে, এবং অন্যান্য জায়গা থেকেও করছে, রাশিয়া থেকেও করছে। এবং ভারতের সামরিক বাহিনীর হার্ডওয়্যার অনেকাংশে রাশিয়া থেকে আসে, রাশিয়া প্রযুক্তিতেই তৈরি। এবং এই যে শশী থারুর পর্যন্ত বলেছিলেন যে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করলো তখন তিনি সংসদে বলেছিলেন ভারত কেন এই আক্রমণের নিন্দা করছে না। পরে কিছুদিন আগে রাইসিনা ডায়ালগে শশী থারুরকে বলতে শোনা গেল যে সেদিনে তার অবস্থান ভুল ছিল, ভারতের বর্তমান অবস্থানই ঠিক। প্রধানমন্ত্রী কিভ সফর করেছেন, রাশিয়া সফর করেছেন, এবার পুতিনের আসার সময়। এবং ভারত তো বারবার বলে যে তারা মধ্যস্থতা করতে রাজি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য। ট্রাম্প ইতিমধ্যে করছেন। ভারতের অবস্থান খুব স্পষ্ট। ভারতের বিদেশ নীতি পরিচালিত হয় সম্পূর্ণভাবে নিজের স্বার্থকে সামনে রেখে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত তার মানে এই নয় যে আমাকে যে কোনো একটা পক্ষ অবলম্বন করতে হবে। আমরা কিভের সঙ্গেও সম্পর্ক রাখি, রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রাখি। তো এই আবহে পুতিন আসছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ হলো পাকিস্তানের এই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারি সফরে রাশিয়া গেছেন, তারপরে ক্রোয়েশিয়া যাবেন। হঠাৎ রাশিয়া কেন? কয়েকদিন আগে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশের পিস কিপিং ফোর্স ছিল, ওখানে একটা কমিউনিটি সেন্টারও বাংলাদেশ পিস কিপিং ফোর্স চালায়, সেটা দেখবার জন্য গিয়েছিলেন। তো রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সে বাংলাদেশের যোগদান সব থেকে বেশি। কিন্তু হঠাৎ করে রাশিয়া সফর করছেন কেন ওয়াকারুজ্জামান? আর যখন পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়ে গেছে, এটা কি নতুন কোন সমীকরণ? দেখুন, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন এবং ভারতীয় সেনাবাহিনীও একথা জানিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো। এবং ওয়াকারুজ্জামান এটাও বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অনেক সুরক্ষিত থাকে। এই আবহে ওয়াকারের রাশিয়া সফর ভীষণ রকম ইঙ্গিতবাহী। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত তিনি এসে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে দেখা করে গেলেন। তারপরে বাংলাদেশের সেনাপ্রধান যাচ্ছেন রাশিয়ায়, তাকে ঘিরে বিস্তর জল্পনা। যখন তিনি মধ্য আফ্রিকান রিপাবলিক গেছিলেন, তিনি দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, গুজব রটে গেছিল তিনি ঢাকা বিমানবন্দরে না নেমে তেজগাঁওতে নামবেন। তারপরে ছাত্ররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করল। একজন ব্যারিস্টার, যিনি একটা রাজনৈতিক দলের নেতা, তিনি সেনাবাহিনীকে আক্রমণ, ক্যান্টনমেন্ট ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশের রাজপথে স্লোগান উঠেছিল ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। জেনারেল ওয়াকারুজ্জামান ইউনুসকে বলে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনের পাশে শীর্ষ বৈঠকে ইউনুসকে জানিয়ে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করলে ইউনুসের নিজের সুনামি থাকবে না। অর্থাৎ
ওই নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি না হলে ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি কখনো দেবে না। এই আবহে ওয়াকারুজ্জামানের সরকারিভাবে রাশিয়া সফর খুবই তাৎপর্যপূর্ণ নয় কি? ভারতের সেনাপ্রধানের সঙ্গে ওয়াকারের নিয়মিত যোগাযোগ আছে, দুদেশের সেনাবাহিনীর সম্পর্ক মসৃণ বলেছেন দুদেশেরই সেনাপ্রধান। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন। একজন রাষ্ট্রদূত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন এমন উদাহরণ শরণাতীতকালে খুব একটা আছে বলে আমার তো মনে হয় না। আবার পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় সেনাবাহিনীর একটা অংশ। পাকিস্তান বিমান বাহিনীর কয়েকজন অফিসার পাকিস্তানে গেছেন, লালমনিরহাটের অদূরে সেখানে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তিতে তৈরি বিমান মোতায়েন করা হবে, সেই বিমানের প্রশিক্ষণ নিতে তারা গেছেন। লালমনিরহাট আবার চিকেন নেকের খুব কাছে, হাসিমারা এয়ারবেস আমাদের তার থেকে 120 কিলোমিটার দূরে। এই প্রেক্ষিতে ওয়াকারুজ্জামানের রাশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন পুতিনের ভারত সফর নিশ্চিত হয়ে গেছে, দেখুন ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন তার সরকারের বিরুদ্ধে অপপ্রচার না করে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কি বলেছেন? দাবি করেছেন যে শেখ হাসিনা ইউনূস সম্পর্কে যেসব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সহমত নন। নরেন্দ্র মোদী ইউনূসকে শ্রদ্ধা করেন এবং ইউনূস শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে নরেন্দ্র মোদী নেতিবাচক কিছু বলেননি। ভারত সরকার বিবৃতি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত এবং মিসলিডিং আখ্যা দিয়েছেন শফিকুলের বক্তব্যকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় অনেকদিন। শেখ হাসিনা তো দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার এই ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য আছে। শফিকুল আলম তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সুবিধা পাইয়ে দিতে এই নির্লজ্জ মিথ্যাচার করেছেন। প্রধানমন্ত্রী কখনো বলেননি যে শেখ হাসিনা ভারতে থেকে ইউনূস সম্পর্কে যে মন্তব্য করছেন সেটা তার ভালো লাগছে না, একবারও বলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা ইউনূস সরকার ভারতের কাছে তুলেছে। আগে নোট ভার্বাল দিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বা ফরেন সেক্রেটারি সবাই বলেছেন এই বিষয়ে কিছু বলার নেই। অর্থাৎ শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবেন তিনি ভারতের অতিথি। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে, প্রয়োজনে ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবে। ঠিক যেভাবে দলাই লামা দীর্ঘদিন ভারতবর্ষে আছেন, ধর্মশালাতে টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল আছে। অর্থাৎ শফিকুল আলম মিথ্যা কথা বলেছেন, তার প্রমাণ হয়ে গেল। শেখ হাসিনা দায় মুক্তি বলে আওয়ামী লীগের যে একটা অনুষ্ঠান হয় তাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ইউনূসের সরকারকে জঙ্গি, জেহাদিদের সরকার, ইউনূসকে সুদখোর, কনভিক্টেড, গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিফোনের টাকা তছরূপ করে বিদেশে পাচার করেছে, বাছা বাছা বিশেষণে ইউনূসকে আক্রমণ করেছেন শেখ হাসিনা। কখন করলেন? 7ই এপ্রিল। ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের 72 ঘন্টার মধ্যে। আমাদের অবস্থান খুব স্পষ্ট। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, এখনো তিনি পদত্যাগ করেননি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিজের দেশের রাজনীতি নিয়ে কথা বলতেই পারেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কাটাছেড়া করতেই পারেন এবং তিনি নিজের পরিকাঠামো নিজে তৈরি করে তার মাধ্যমে কথা বলছেন। তিনি ভারতের মাটি থেকে বাংলাদেশ রাষ্ট্রের কোনো বিরোধিতা করছেন না। তিনি একজন রাজনৈতিক নেত্রী, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাজকর্মকে কাটাছাড়া করছেন, বাংলাদেশ রাষ্ট্রকে কিন্তু আক্রমণ করছেন না। ভারত সরকার বলতে যাবে কেন?
ভারত সরকার বলতে যাবে কেন? ইউনূসের বক্তব্যকে যে শেখ হাসিনার বিষয়ে কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না, এটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। তাই নরেন্দ্র মোদী ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের 72 ঘন্টার মধ্যেই শেখ হাসিনা যেভাবে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেছেন, ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তাতে এটাই প্রমাণিত হয় যে শেখ হাসিনার কাজকর্ম নিয়ে ইউনূস সরকার আপত্তি জানালেও ভারত সরকার সেই আপত্তিতে কর্ণপাত পর্যন্ত করছে না। কারণ ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট শেখ হাসিনার বিষয়। এর থেকে সরার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একদিকে শেখ হাসিনার নতুন উদ্যমে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আক্রমণ, আবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর, বিশেষ করে রাশিয়া সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ইউনূসের অন্তর্বর্তী সরকার নানা রকম কথা বলছেন, ছোট সংস্কার, বড় সংস্কার, সংস্কারের প্যাকেজ, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কবে হবে তা স্পষ্ট রোডম্যাপ এখনো ইউনূসের অন্তর্বর্তী সরকার জানায়নি। পবিত্র ঈদ উল ফিতর হয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল। বিএনপি রাস্তায় নামছে, অন্য দলগুলোও রাস্তায় নামবে, এবং সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে।